নমস্কার, আমি খাস কৌশিক। 92.7 বিগ এফএম এ সোম থেকে শনি প্রতিদিন সকাল 7টা থেকে 11টা পর্যন্ত থাকি আপনার খাস বন্ধু হয়ে। আর আমি যখন আপনার খাস বন্ধু বলে দাবি করি, তখন নিঃসন্দেহে কোথাও একটা আমার দায়িত্ব এসে পড়ে যে আপনাদের জীবনে যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আপনারা খোঁজার চেষ্টা করেন, সেগুলোর সঠিক উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়া। দেখুন, বিগত 9 মাস ধরে একটা ভয়ঙ্কর অতিমারীর পরিবেশ চলছে, কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনেও আরো একটা শব্দ কোভিড-19 ছাড়া যেটা আমাদের সবার শিরদাঁড়ায় এক ঠান্ডা স্রোত বইয়ে দেয়, আর সেই শব্দটা হলো ক্যান্সার। আর যদি আমরা পুরুষদের কথা ধরি, তাহলে গোটা বিশ্বের পরিসংখ্যান বলছে সম্ভবত দ্বিতীয় সব থেকে ভয়ঙ্কর ক্যান্সার যেটা পুরুষদেরকে আক্রান্ত করে, সেটি হলো প্রস্টেট ক্যান্সার। কিন্তু এই বিষয়টা সম্বন্ধে সবার সম্যক ধারণা নেই। মানে প্রস্টেট ক্যান্সার আদৌ কি, বা রাদার প্রস্টেটটাই বা আদৌ কি, কি কি ধরনের সিমটমস হতে পারে, কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি হতে পারে, কি কিভাবে জানা যেতে পারে যে প্রস্টেট ক্যান্সার হয়েছে কি হয়নি, কাদের এই রোগ বেশি হয়, ইত্যাদি ইত্যাদি। তো আমি ভেবে দেখলাম যে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সব সেরা যে মানুষটি, তারই শরণাপন্ন হই আমি। আর সেই কারণেই আজ আমার খাস অতিথি হয়ে একজন বিশিষ্ট মানুষ রয়েছেন, মানে এমিনেন্ট ইউরোলজিস্ট, অর বেটার টু সে ইউরো অঙ্কোলজিস্ট। 45 বছরেরও বেশি তার গ্লোবাল এক্সপিরিয়েন্স, এবং সংখ্যাটা শুনলে অবাক হয়ে যাবেন, এটা একটা রেকর্ড। 1,20,000-এরও বেশি ইউরোলজিক্যাল সার্জারি করেছেন তিনি। এবং এখানেই শেষ নয়, ইজ দ্য ফার্স্ট ইউরো যিনি পূর্ব ভারতে শুরু করেছেন টার্প, TURP, টার্প, এবং প্রবাবলি হি ইজ আ পায়োনিয়ার অফ লিথোট্রিপসি। আজ আমার খাস অতিথি, ডিরেক্টর অফ ডিপার্টমেন্ট অফ ইউরোলজি অ্যান্ড চিফ অফ ফোর্টিস হসপিটাল অ্যান্ড কিডনি ইনস্টিটিউট, ডক্টর শিবাজি বসু। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার কৌশিক, নমস্কার। অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য এবং কিছু বলার জন্য এবং কিছু সন্দেহের নিরসন করার জন্য। যদি আমি কিছু করতে পারবি, আমি নিজেকে ভাগ্যবান মনে করব। এটা একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি and you are taking it well. Thank you for participating. বেস্ট অফ দ্য বেস্ট স্যার। তো আপনার কাছে ছাড়া কার শরণাপন্ন হব বলুন এই ধরনের প্রশ্নের সমাধানের জন্য? তবে আমরা তো খুব লেম্যান, সাধারণ মানুষ, আমরা একেবারে গোড়া থেকেই শুরু করি। এই যে শব্দটা আমরা শুনি, দ্যাট ইজ প্রস্টেট ক্যান্সার, এটা আসলে কি? হোয়াট ইজ দিস প্রস্টেট ক্যান্সার স্যার? একটু বলি প্রস্টেট গ্ল্যান্ডটা কি, সুবিধা হবে। তাহলে খুব ভালো আছে। আমাদের এটা ছেলেরা মধ্যে থাকে, মেয়েরা ভাগ্যবতী, ওদের প্রস্টেট গ্ল্যান্ড নেই, কাজে প্রস্টেটের সমস্যা ওদের নেই। ওদের কতগুলো সমস্যা আছে যেটা আবার ওদের আছে আমাদের নেই, কিন্তু মিউচুয়াল এটা। কিন্তু প্রস্টেট গ্রন্থি যেটাকে বলে গ্ল্যান্ডটা, এটা যে প্রস্রাবের যে থলি, সেই থলিটার আর যেখান থেকে বেরোয় সেই দুটোর জাংশনে একটা ভ্যালভের মতো। এটা যখন জন্মায় তখন কড়াইশুটির মতো থাকে, আস্তে আস্তে বড় হয়ে এটা একটা ছোট কুলের সাইজে হয়। এইটা হচ্ছে নর্মাল লোকের থাকে। আস্তে আস্তে যত বড় হয় বয়সের সাথে বাড়ে। এটার মধ্যে অ্যাবনর্মালিটি কিছু নেই। প্রস্টেট গ্ল্যান্ড বেড়ে গেছে মানে অস্বাভাবিক তা নয়, এটা বাড়তে বাধ্য। কিন্তু এইটা বাড়তে বাড়তে অনেক সময় একটা ক্যান্সারের রূপ নেয়, তখন এটাকে প্রস্টেট ক্যান্সার বলা হয়, এই গ্ল্যান্ডটা। কিন্তু আগেই বলি যে ক্যান্সার কথাটা ইউজ করা খুব ভালো লাগে না শুনতে। কেন? লোকের মনে একটা ভীতি আছে। কিন্তু ভগবান যদি আমাকে জিজ্ঞেস করেন যে তোমাকে একটা ক্যান্সার তুমি চুজ করো, বর দিলাম তোমায়, আমি কিন্তু প্রস্টেট ক্যান্সার চুজ করব। কারণ এটা চিকিৎসা আছে, এটা সম্পূর্ণ নিরাময় হয়ে যায় যদি আগে ধরা পড়ে। সেই জন্য এত গল্প, এত আলোচনা, এত সোশ্যাল জায়গায় আমরা বলি বেসিক্যালি আগে ধরার জন্য। কাজে এইটাতে প্রথমেই বলি অত ভয় পাওয়ার কিছু নেই। এটা ধরা পড়লে কিন্তু টোটালি কিউরেবল। বডিতে খুব বেশি ক্যান্সার নেই যেটা কিউরেবল। তার মানে এমনিতে সাধারণত আমরা যেটা বলি যে ক্যান্সার হচ্ছে সেই ভয়ঙ্কর প্রশ্নটা যার অ্যান্সার একেবারেই জানা নেই। এই ক্ষেত্রে অন্তত সেটা বলা যাবে না, এই ক্ষেত্রে একটু আগে থেকে জানা গেলে এর অ্যান্সার অন্তত খুঁজে পাওয়া যাবে, তাই তো স্যার? প্রস্টেট গ্ল্যান্ডের কাজ যদি জিজ্ঞেস করো, কাজটা কিন্তু রিপ্রোডাক্টিভ এজে। এটা কি করে, যেটা স্পার্মটাকে ও বার করে দেয় কিন্তু ভেতরে ঢুকতে দেয় না, কিন্তু প্রজনন ক্ষমতাটাকে জিয়ে রাখে। সেই জন্য প্রস্টেট অপারেশনের পরে
বাবা হওয়ার চান্সটা কম, সেই জন্য আমরা কম বয়সী লোকেদের করি না। কাজে ওইটাই হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ডের একমাত্র কাজ। বয়স বেড়ে গেলে 60 বছরের পরে ওর আর কোনো কাজ নেই, ও বিরক্ত করতে পারে, ক্যান্সার হতে পারে, এই পর্যন্ত। ওকে, তো স্বাভাবিকভাবে স্যার যেটা চিকিৎসা করা হবে সবার আগে তো বুঝতে হবে যে আদৌ প্রস্টেট ক্যান্সারটা হয়েছে কি হয়নি, আর সেটা বোঝার জন্য তো কিছু সিমটমস দরকার। তো সাধারণত কি দেখলে আমরা বুঝতে পারি যে প্রস্টেট ক্যান্সার হয়েছে স্যার? হ্যাঁ, আনফরচুনেটলি কেন বলছি, যে প্রস্টেট গ্ল্যান্ডের যে বেড়ে যাওয়া আর ক্যান্সারের এই দুটো সিমটমে কোনো তফাৎ নেই। এইটা আমরা একটু মার খেয়ে গেছি। কারণ প্রস্টেট বলতে কতগুলো জিনিস, যেমন রাত্রে কয়েকবার ওঠা, প্রস্রাব পেলে দৌড়ে দৌড়ে যাওয়া, গিয়েই শুরু করতে দেরি হওয়া, ফ্লোটা কমে যাওয়া, করার পরে মনে হওয়া আরো রয়ে গেল, জ্বালা বা পেছাব বন্ধ হয়ে যাওয়া, এগুলো কিন্তু নন ক্যান্সারাস প্রস্টেট গ্ল্যান্ডের প্রবলেমও হয়। কাজে যদি এই সব সিমটম কারোর হয় এবং তার বয়স যদি 55-র ওপরে হয়, তাহলে তার একটা টেস্ট করা দরকার, সেটার নাম হচ্ছে PSA, ইংলিশে দ্য অ্যাব্রিভিয়েশন অফ প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। এটা একটা অসাধারণ আবিষ্কার এই সেঞ্চুরি, আগের সেঞ্চুরি। কারণ এইটার পরে যদি প্রস্টেট PSA বাড়ে, জানলে এই প্রস্টেট ক্যান্সারের দিকে এগোচ্ছে। এটা সাধারণ প্রস্টেট এনলার্জমেন্ট নয়। কাজে একটা টেস্ট আমূল পরিবর্তন এনেছে ডায়াগনোসিসটা। PSA যদি বাড়ে, এবার আমার হাতে কয়েকটা টেস্ট আছে, সেগুলোর মধ্যে MRI, CT স্ক্যান, আল্ট্রাসাউন্ড, যেটাতে করে নিশ্চিত হওয়া যায় প্রস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার কিনা, এবং আলটিমেটলি বায়োপসি করে সেটা প্রমাণ করা হয়। এবং এ বায়োপসিও কাটাছেঁড়া করা বায়োপসি নয়, এটা একটা ছোট্ট নিডল দিয়ে রস টেনে নিলেই পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যায়। তাহলে রইল কি আমার নর্মাল গ্ল্যান্ড এনলার্জমেন্ট নাকি ক্যান্সারাস এনলার্জমেন্ট, এটা আমরা জেনে গেলাম। এবং যার বাড়িতে একটা ক্যান্সার প্রস্টেটের হিস্ট্রি আছে, তার বয়স যদি 45 বছর হয়, আমি তার PSA করাবো, কারণ এটা একটা জেনেটিক হিসাবে ট্রান্সমিশন হয়। কাজেই যদি ফ্যামিলি হিস্ট্রি অফ প্রস্টেট ক্যান্সার থাকে, তাকে সাবধান হতেই হবে। 50 বছর আমরা দেখেছি, 55 বছরেও দেখেছি, আমাদের PSA টেস্টটা করলেই অনেকটা আমরা সুবিধা পেয়ে গেলাম। এইবারে যদি বলে এইগুলো তো সাধারণ প্রস্টেট গ্ল্যান্ড, কিন্তু আনফরচুনেটলি যারা এটাকে ইগনোর করেছে, যারা ডাক্তার দেখাননি, তাদের জিনিসটা বেড়ে গেছে। তখন তারা আসেন কি নিয়ে, হাতে পায়ে সাংঘাতিক ব্যথা, ইউরিন বন্ধ হয়ে গেছে, খিদে হচ্ছে না, তার মানে ছড়িয়ে গেছে শরীরে। সেটা আমরা কখনোই চাইবো না। আমরা কখনোই চাইবো না এই স্টেজে যেতে। যত আমাদের খাটাখাটনি, যত কিছু প্রচার অভিযান, সব হচ্ছে ওই স্টেজে আমরা যেতে দেবো না, তার আগেই আটকে দেবো। তার মানে সাধারণ মানুষকে যেটা মনে রাখতে হবে যে প্রথমে তার প্রস্টেটে কোনো সমস্যা হলে, আপনি যে যে সিমটমস গুলো বললেন, সেগুলো হলেই তাকে PSA টেস্টটা সবার আগে করিয়ে দিতে হবে। তারপর যদি দেখা যায় যে সেখানে পজিটিভ হলো, তখন অন্যান্য প্যারালাল টেস্ট গুলো, আর যদি না হয় তো তার থেকে ভালো আর কিছু হতেই পারে না। দ্যাটস ভেরি নাইস। একদম ঠিক। এরপর ধরা গেল যে ডিটেকশন হয়ে গেল এবং সেটা ওই প্রাথমিক পর্যায়েতেই খুঁজে পাওয়া গেল যে কোনো একটি ব্যক্তির বা মানুষের প্রস্টেট ক্যান্সার হয়েছে। তো খুব স্বাভাবিকভাবেই এবার আসে ট্রিটমেন্টের প্রসঙ্গ। তো সেক্ষেত্রে স্যার কি কি দিগন্ত আছে? ট্রিটমেন্টটা অনেকাংশে নির্ভর করে কত বয়স এবং শারীরিক কি অবস্থা। প্রস্টেট গ্ল্যান্ডটা যেটা বলেছি, অল্প অল্প করে বাড়ে, এটা সাংঘাতিক বাড়ে না সহজে। কাজে আমি যদি 80 বছরের কাউকে দেখি, তার কিছু না করলেও তার 7-8 বছর চলে যাবে। কাজে তাকে আমি খুব দৌড়াদৌড়ি করে কাটা ছেঁড়া, কেমো, রেডিও, এগুলো কিছুই দেব না। আসল গন্ডগোলটা হচ্ছে যারা অপেক্ষাকৃত কম বয়সী, তাকে আমার 15 বছর ঠিক রাখতে হবে, যেটা অন্য ক্যান্সারে আমরা কথা বলি না, 15 বছর 20 বছর। এই ক্ষেত্রে কি কি করতে পারি আমরা? একটা হচ্ছে সার্জারি মানে প্রস্টেট গ্ল্যান্ডটাকে তুলে আমরা ফেলে দিতে পারি। প্রস্টেট গ্ল্যান্ডটা বলে রাখি, এটা লোকের মনে একটু অন্যরকম ধারণা আছে যে অনেক সময় মাইক্রোসার্জারি করিত হয়ে যায় আমরা প্রস্টেটের, কিন্তু ক্যান্সারেরটা কিন্তু মাইক্রোসার্জারি হবে না।
কারণ প্রস্টেট গ্ল্যান্ডটা তখন একটা নারকেলের মতো হয়, যার একটা খোল থাকে, যার শ্বাস থাকে। আচ্ছা। এবং ক্যান্সারটা থাকে খোলের উপর। কাজে আমি শ্বাস যদি বার করে নিই কুড়ে কুড়ে মাইক্রোসার্জারি লেজার করে, তাতে কিন্তু ক্যান্সারটা তার খোলে রয়ে গেল। কাজে আমাকে পুরো খোলটাকে শুদ্ধ বার করতে হবে, সেটাকে বলে র্যাডিক্যাল প্রস্টেটেক্টমি, নর্মাল না, র্যাডিক্যাল। সেটা এখনকার দিনে সেটাও ল্যাপারোস্কোপি করে কিহোল সার্জারি হয়, এবং রোবট এসে যাওয়াতে সেটা আরো সহজ সাধ্য হয়ে গেছে এবং রেজাল্টও খুব ভালো হয়। অনেকে করাতে চান না, তারা বলেন না আমি কাটাছেঁড়ার মধ্যে যাব না। তাদের হাতে রেডিওথেরাপি আছে, রেডিওথেরাপি খুব ভালো কাজ করে। এখনকার দিনে রেডিওথেরাপি প্রায় ইকুইভ্যালেন্ট টু সার্জারি। আমি সার্জন, সেজন্য আমি ন্যাচারালি বলবো যে সার্জারি করি না। আর যে রেডিওথেরাপি করে সে বলবে কেন, ওটা কম কিসে। কিন্তু সত্যি কথা বলতে এখন প্যারালালি দুটো প্রায় সমান এসে গেছে, এত উন্নত রেডিওথেরাপি হয়েছে। আর এরপর হচ্ছে হরমোন ট্রিটমেন্ট। 30 বছর আগে আমরা খালি হরমোন ট্রিটমেন্টই করতাম, তাতে আমার অনেক পেশেন্ট আছে যারা 20 বছর ভালো আছে এরকম। তাদের অনেকের হরমোন ইনজেকশন দেওয়া হয়, ট্যাবলেট দেওয়া হয়, এমনকি অন্ডকোষ দুটো ফেলে দেওয়া হয়, যেটা কোনো কাজ করে না। কিন্তু এইগুলো কিন্তু ফার্স্ট লাইন নয়। আমি চাইবো হয় সার্জারি নয় রেডিওথেরাপি করে আমূল একদম নির্মূল করে দাও। যারা আরেকটু অ্যাডভান্সড হয়েছে তাদের তো আমার উপায় নেই, হরমোন দিয়ে চালাতে হবে। কেমোটা আমরা রেখে দিই খুব ছড়িয়ে যাওয়ার জন্য, খুব কম জায়গায় কেমো লাগে। আর রেডিওথেরাপিটা যেটা বলেছিলাম, একটা কিউরেটিভের জন্য, আরেকটা হচ্ছে যাদের হাতে টাতে ছড়িয়ে গেছে ওই বোনের মধ্যে রেডিওথেরাপি দেয়। কিন্তু চিকিৎসা আছে এইগুলোর, মানে 5 থেকে 10 বছর 100 জনের মধ্যে 90 জন বাঁচতে পারে যদি ঠিক সময় চিকিৎসা করা হয়। চমৎকার স্যার। সার্জারির প্রশ্ন যখন উঠলো, আমি একটু জাস্ট আমার ব্যক্তিগত অনুসন্ধিৎসার জায়গা থেকে একটু জানতে চাই। আমরা জানি যে ইউ আর দ্য ফার্স্ট ইউরো যিনি আমাদের এই ইস্টার্ন ইন্ডিয়ায় শুরু করেছেন PURP। সেই ব্যাপারটা কি, সেটাও কি একটা পিনিসের ভেতর থেকে কি একটা পোর্শন বার করে আনার এরকম কি একটা করেছিলাম? এটা হচ্ছে একটা ইউরিনের পেনিসের ভেতর দিয়ে ইউরিনের রাস্তা দিয়ে একটা সরু একটা বল পয়েন্ট পেনের মতো একটা ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে একটা কুড়ে কুড়ে, নারকল কুড়া যেরকম, সে নারকেল কুড়িয়ে ওই শ্বাসটাকে বার করে নেওয়া, বলতে পারেন ইলেকট্রনিক নারকেল কোড়ানি। সেটা আরো ডেভেলপড হয়ে এখন লেজার নারকেল কোড়ানি হয়েছে। সে কুড়ে 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 নিয়ে তারপরে ভেতরে ফেলে দেওয়া হয় ব্লাডারের মধ্যে, তারপর সাকশন করে বার করে আনে। ফলে তার 2 দিনের মধ্যে বাড়ি চলে যায়, 3-4 দিনের মধ্যে নর্মাল ইউরিন করে হাঁটাচলা করে, 2 সপ্তাহ পরে রেস্ট নিয়ে কাজকর্মে জয়েন করতে পারে। লেজারে এটা আরো ত্বরান্বিত হয়েছে। এই হোল জিনিসটা এপিসোডটা 7-8 দিনের মধ্যে হয়। স্যার একটু আগে আপনি বলছিলেন যে এটা জিনবাহিত একটা রোগ, অর্থাৎ যাদের পারিবারিক ইতিহাস আছে তাদের একটু বেশি সতর্ক হওয়া দরকার। তো এই পারিবারিক ইতিহাস ছাড়া আর কি কোনো ব্যাপার আছে, মানে ধরুন যে ধরনের পুরুষদের এই রোগ একটু বেশি হতে পারে বা এই প্রস্টেট ক্যান্সারের আক্রমণ বেশি হতে পারে? সেইটা এখন অব্দি কোনো প্রমাণিত হয়নি। এই জিনটা প্রমাণিত হয়েছে, অনেকে বলে খুব হাই অ্যানিমাল প্রোটিন যারা খায়, ফ্যাট, অ্যানিমাল ফ্যাট, তাদের হয়, কিন্তু সেটা খুব একটা প্রমাণিত হয়নি। এটা দেখা গেছে যে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলে কম হয়, এটাও প্রমাণিত হয়নি, কিন্তু আমরা রেকমেন্ড করি। যেমন চায়না, জাপানে প্রস্টেট ক্যান্সার অলমোস্ট নেই, ওদের হচ্ছে আবার স্টমাক ক্যান্সার আছে, কিন্তু প্রস্টেট ক্যান্সার থেকে বেঁচে গেছে। আর ওরা গ্রিন টি খায়, কাজে 2-4 করে আমরা এখন দেখলাম যে গ্রিন টিটা আমরা সবাইকে অ্যাডভাইস করি, অ্যাডভোকেট করি এবং বলি যে যাদের প্রস্টেট রোগ আছে তাহলে গ্রিন টি খেলে হয়তো ক্যান্সারে যাবে না। স্যার আমাদের গড় বাঙালি পরিবারে একটা প্রশ্ন বিশেষ করে মায়েরা সবসময় করেন, যে কোনো রোগ হলে এটা খেতে পারবে তো, ওটা খাওয়া বারণ নয় তো? এই প্রস্টেট ক্যান্সারের যখন চিকিৎসা চলে তখন এরকম খাবারের ক্ষেত্রে কোনো ডুজ এন্ড ডোন্টস আছে স্যার? না, সেটা খুব ডুজ এন্ড ডোন্টস খুব নেই, কিন্তু আমরা বলি কি ভেজিটেবল আর ফ্রুটসটা খেতে আর গ্রিন টিটা নিতে, এইটা নিঃসন্দেহে ভালো করবে। আর অ্যানিমাল ফ্যাট প্রোটিন এটা একটু কম খেতে, যেটা ফাস্ট ফুড দেওয়া হয় সেগুলো কম খেতে, কিন্তু আদারওয়াইজ কোনো সমস্যার কিছু নেই নেই বলি মনে হয়।
আরেকটা আমরা বলি, আরেকটা বলি, একটু বলে রাখি, এটা একটু বয়স্ক যাদের তাদের সবারই একটু জানা উচিত, যে যদি ইউরিন কারোর পায় তাহলে বেশিক্ষণ ধরে রাখবে না। এখনকার ইয়াং জেনারেশন, বিকজ অফ পিপল লাইক ইউ হু আর অলওয়েজ অ্যাক্টিভ, কম্পিউটারে আছে, আচ্ছা পরে যাব, ধরে থাকাটা কিন্তু প্রস্টেটের পক্ষে ভালো না। এই প্রস্টেট শুরু হয় গন্ডগোল ওইখান থেকে। সেই জন্য ইউরিন পেলেই চলে যাওয়া, এটা হচ্ছে একটা লাইফস্টাইলে চেঞ্জ করে রাখতে হবে। যদি এরকম কারোর ক্ষেত্রে দেখা যায় যে যার হয়তো প্রস্টেটটা বেড়ে গেছে কিন্তু তার সেটা ক্যান্সারাস হয়নি এবং তার বয়স ধরুন 50 বা 60-এর ঊর্ধ্বে, সেক্ষেত্রে কি সার্জারি করে নিয়ে মানে আমাদের ওই গল ব্লাডারের মতো বা ওরকম টনসিলের মতো ব্যাপারটা সার্জারি করে নেওয়াটাই সেফার নাকি না না, দরকার? সেটা ঠিক না, সেটা ঠিক না। কেন ঠিক না? এত ভালো ভালো ওষুধ বেরিয়েছে, ওষুধের আমাদের বিদেশি কোম্পানি, দেশি কোম্পানি, তারা রোজ ভালো ওষুধ বেরোচ্ছে। ফলে 100 জন যদি আগে থাকতো অপারেশন করাতাম, তাদের 60 জনের করাচ্ছি না এখন, ওই 60 জন ওষুধে ভালো হচ্ছে, আর 40 জন করতে হচ্ছে। তা ওই 60 জনের কি অপারেশন লাগবে না কোনোদিন? তা আমি বলছি না, কিন্তু নিশ্চয়ই ডেফার করা যায় একটা বয়স অব্দি। কারণ একটা অপারেশনের একটা লাইফ আছে, 15 বছর 20 বছর ঠিক থাকে। কাজে আমি যদি তার 70-এর পরে অপারেশন করি, তাহলে ইয়ে জন্মে তার একটাই অপারেশন হলো। আর যদি 55-এ করি, তা তো আবার 70-এ করতে হবে। সেই জন্যই ওষুধগুলো দিয়ে আমরা একটু পিছিয়ে দিই, প্রোভাইডেড একটা ভীষণ রকম ভিজিলেন্স রাখি, ক্যান্সার হচ্ছে না তো, আর ইউরিন জমে থাকছে না তো, এই দুটো আমরা অলওয়েজ একটা খেয়াল রাখি। তাদের বছরে বছরে একবার করে চেক আপ করি আমরা। স্যার আজকালকার দিনে আমরা তো সবাই ওই গুগল জ্ঞানী আর সোশ্যাল মিডিয়ার জ্ঞানী, তো সেইখানে আমরা একটা জিনিস প্রায় দেখি আর কি, এই ক্যান্সার হলেই যারা সেলিব্রিটিরা তারা সবাই বিদেশে চিকিৎসা করতে চলে যান। তো আমাদের এখানকার লোকজনের একটা ধারণা তৈরি হয় যে ও বিদেশে না গেলে ও বুঝি ঠিক হবে না। তা আপনার একটা দীর্ঘ 45 বছরের বেশি অভিজ্ঞতা, 1,20,000-এর বেশি আপনি ইউরোলজিক্যাল সার্জারি করেছেন, তো আমাদের দেশে এই চিকিৎসা ফেসিলিটিস যা যা আছে সেটা কতটা সাফিসিয়েন্ট এবং কতটা ভরসাযোগ্য স্যার? আমি দায়িত্ব নিয়ে বলছি, 100 ভাগ কোনো তফাৎ নেই। বিদেশে দেশে কোনো তফাৎ নেই। এমন কি আমার আমার ওয়েস্ট বেঙ্গলে থেকে বাইরে তফাৎ কম। নেই আমি বলছি না, কারণ কতগুলো প্রযুক্তিগত জিনিস আমাদের কাছে নেই। যেমন রোবোটিক্স আমাদের হোল ওয়েস্ট বেঙ্গলে 3টে আছে, সেটা সারা ভারতবর্ষে অনেক জায়গায় অনেক বেশি আছে। যদি রোবোটিক্স দিয়ে কেউ করাতে যায়, কিছুই না, অপারেশনটা তাড়াতাড়ি হয়, কিন্তু রেজাল্ট একই হয়। সেই জায়গায় একটু তফাৎ হয়, কিন্তু ভারতবর্ষের যা চিকিৎসা বাইরে অনেক ভালো, মানে আমাদের অনেক ভালো। মানে বাইরের দেশের লোকেরা, আমরা যখন ওয়েবিনার গুলো জয়েন করি, এখন বিশেষ করে এখন করোনার সময় বেশি হচ্ছে, সবাই বাইরে থেকে জয়েন করে, তারা আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা কি বলছি। এখন ইন্ডিয়া ইজ নাও দ্য গোল্ড স্ট্যান্ডার্ড অফ প্রস্টেট ক্যান্সার সার্জারি। আর আরেকটা জিনিস শুনলে ভালো লাগবে, যে প্রস্টেট ক্যান্সার সার্জারি আর যারা আছে বাইরে বিদেশের, 1 to 10 অল ইন্ডিয়ান্স, আমেরিকাতে যারা আছে এইটা সত্যি সত্যি গর্বিত হওয়ার মতো একটা কথা বললেন। একদম রিয়েলি এক্সাইটেড এবং সেই জন্য আমাদের সাথে আদান প্রদানটা বেশি হয় ওই জন্য। স্যার কথা প্রসঙ্গে কিন্তু আপনি ওই কোভিড এর কথাটা তুলেই দিলেন, তো আমি একটু জানতে চাই যে এই কোভিড এর এই প্যান্ডেমিক সিচুয়েশনে প্রিকশনস কি কি নেওয়া উচিত মানে সবারই, স্পেশালি যাদেরই কোমরবিডিটি আছে মানে ক্যান্সার পেশেন্টদের, তাদের জন্য স্যার যদি একটু বলেন। এটা তো ক্যান্সার পেশেন্টদের জন্য আমরা যদি যে সার্জারি গুলো বা যা করার দরকার হয় আমরা পিছিয়ে নিই, আমরা সবসময় করছি, এটা করতে হবে। কেয়ার নিলে কোনো অসুবিধা নেই। খালি আমরা এই কোভিডের ভয়ে আমরা ডাক্তার দেখাবো না, এইটা করলে হবে না, এটা উল্টো দিকে বিপদ হবে। যদি কারোর প্রস্টেটের গন্ডগোল থাকে, আমি ঠিক আছে আমি দেখি না কতদিন যায়, তাহলে ইউরিনটা বন্ধ হয়ে যেতে পারে, অথবা তার ক্যান্সারটা ডিটেক্টেড নাও হতে পারে। অনেকের আমাদের বলছে এখন যে আর 2 মাস দেখুন না, ডিসেম্বর মাসে করবো, অপারেশনটা করে নেবো। এমন কোনো গ্যারান্টি নেই যে জানুয়ারিতে সব ঠিক হবে, কারণ এই কোভিডকে কেউ চেনে না।
আমি আমি নিরাশাবাদী নই, আমি আশাবাদী, কিন্তু আমি উইথ রিজার্ভেশন আমার মনে হয় জুন জুলাই আগস্ট অব্দি যেতে পারে। কাজে ফেলে রেখে 1 মাসের জন্য ফেললে হবে না। কাজে কোভিডের জন্য লুকিয়ে রাখবেন না, ডাক্তার দেখান। তারা যদি বলে যে এখন কিন্তু আরো আমরা ওষুধ দিচ্ছি, যেটা সার্জারিটা একটু ফাইন ব্যালেন্স করলেও হয় না করলেও হয়, সেগুলো আমি করছি না, সেগুলো বলছি পরে হবে, কোভিডের ব্যাপারটা চুকুক। এবং সেটা কিন্তু কাজ দিয়েছে। কাজ দিয়েছে মানে ওষুধগুলো তো খুব ভালো, আর লোকের মনে কনফিডেন্সটা এসছে। আগে লোকে ভয় পেত, সার্জারি করে দিন, এখন বলছে মেডিসিনে চলে, আমি তো ভালোই আছি। স্যার, আমাদের আলোচনার বৃত্ত ক্রমশই সম্পূর্ণতার দিকে এগোচ্ছে। আপনি যদিও শুরুতেই কথাটা উল্লেখ করেছেন, তাও যারা একটু পরে আমাদের আলোচনায় অংশ নিয়েছে, আমার ধারণা তাদের জন্য এটা আরো একবার বলাটা একটু জরুরি। এই যে ডাক্তারবাবুর কাছে যাওয়া, সেক্ষেত্রে ভয় না পাওয়া, এবং প্রস্টেট ক্যান্সার হলেই এটা না ভাবা যে আমি গেলাম আর আমার এই যাত্রায় বেশি দিন বাঁচা হলো না, সেইটা যদি আরো একটু আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদেরকে বলেন যে প্রস্টেট ক্যান্সার কিওর হওয়ার চান্সেস কতটা। স্যার। হ্যাঁ, নিশ্চয়। এটা এটা কোভিড এর ব্যাপারে ভয় না পেতে বলছি, তার কারণ হচ্ছে আপনি পরীক্ষাটা করিয়ে নিন, ওই যে ব্লাড টেস্টটা পিএসএ বলেছিলাম সেটা করিয়ে নিন, যাতে আপনার নর্মাল গ্ল্যান্ড এনলার্জমেন্ট নাকি ক্যান্সারে যাচ্ছে এটা জেনে নিন। কেন জেনে নিন? কারণ ক্যান্সার যদি আমি আগে ধরতে পারি, যেটা বেশিরভাগ ক্ষেত্রে এখন পারছি, 20 বছর আগে পারিনি। 20 বছর আগে সব ছড়িয়ে যেত, আমাদের হাত পা বাঁধা। এখন যেহেতু তারা আগে আসছেন এবং সেই ক্যান্সার এখন সম্পূর্ণ নিরাময় হয়ে যায়, ইট ইজ টোটালি কিউরেবল ক্যান্সার। খুব বেশি ক্যান্সার বডিতে নেই। কাজে আমি এই ছাড়বো কেন এই সুযোগটা? কাজে আমি আগেই যাব, আগেই গিয়ে দরকার হলে চিকিৎসা করব। এবং আজকে ডায়াগনোসিস হলো মানে যে আজকে অপারেশন, তা কিন্তু নয়। আমি ওষুধ দিয়ে 6 মাস চালাতেই পারি, কিন্তু এই ওষুধটা পড়লেই ও যে যেখানে আছে দাঁড়িয়ে পড়বে, স্থিতাবস্থা ওর, যেটাকে বলে মানে এক জায়গা থেকে আর ছড়াবে না সেটা। সেজন্য বারবারই অনুরোধ করব যে একটা ক্যান্সারের ভয়টা মন থেকে তাড়ান। প্রস্টেট ক্যান্সার একটু ভয় পাওয়া ভালো, ভয় না পেলে আপনার তো রোগ, ওষুধে তো সিমটম সেরে যায়, কিন্তু এইটা মনে মনে পাবেন ভয়টা, ভয়টা কোথায়? আমি যদি ডায়াগনোসিসটা দেরিতে হয় তাহলে আমি ভালো হব না, এইটা ভয় পান তাহলে ঠিক থাকবে। স্যার, থ্যাংক ইউ বলার আগে ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো বলবো যে আমার 2খান কথা আছে। 2খান কথার মধ্যে দ্বিতীয় কথাটা পরে বলছি, প্রথম কথাটা আগে বলি। এই যে আপনার দীর্ঘ অভিজ্ঞতা, অসংখ্য রোগী দেখেছেন, তাদেরকে সারিয়ে তুলেছেন, ভালো করে দিয়েছেন, তারা যাওয়ার আগে প্রণাম করে গেছে, আশীর্বাদ করে গেছে, শুভেচ্ছা জানিয়ে গেছে, ভালোবাসা দিয়ে গেছে। তো সেরকম আপনার দীর্ঘ ক্যারিয়ারে কোনো একটা কেস হিস্ট্রি বা কোনো একটা ঘটনা যেটা আপনাকে আজও খুব হন্ট করে, যেটা আপনার মনে হয় মানে ভীষণ মনের মধ্যে থেকে গেছে অ্যাজ এ ডক্টর? না, সেইগুলো তো অনেক আছে, কিন্তু সবচেয়ে ভালো লাগে যখন আমি একটা এয়ারপোর্টে আমি যাচ্ছি আমার মেয়েকে ছাড়তে, সে 9/11-এর পরে প্রথম খুললো, তখন একটি এক ভদ্রলোক এসে আমার প্রণাম করে বলল যে, প্রণাম না, তার বয়স অনেক, বয়স আমার থেকে তো 10 বছরের বড়, এসে প্রথমে বলল যে কোথায় যাচ্ছেন? আমি বললাম, বলে আমাকে চিনতে পারলেন? না। বলে আপনি আমার অপারেশন করেছিলেন 20 বছর আগে, ক্যান্সার প্রস্টেট ছিল। তা আমি এখন ওষুধও খাই না, কিছুই খাই না, আমি আমার মেয়েকে এখন দেখতে যাচ্ছি খুললো বললে। এই আনন্দগুলো একটা বিরল আনন্দ, এটা তো আর কোথাও হবে না, কোনো কিছুতেই পাওয়া যায় না, পয়সা দিয়েও কেনা যায় না এই আনন্দ, সেইগুলো। একদমই তাই স্যার। এক শিবাজি ছিলেন ছত্রপতি, আর আপনি আমাদেরকে ছাতার মতো আগলে রাখুন, এভাবেই ক্যান্সার থেকে আড়াল করে রাখুন, নানা রকম ইউরোলজিক্যাল প্রবলেম থেকে, অঙ্কোলজিক্যাল প্রবলেম থেকে আমাদেরকে ছাতা দিয়ে গার্ড করে রাখুন, এটাই চাই। অনেক জায়গা যেগুলো আমাদের কাছে অস্পষ্ট ছিল, ধোঁয়াশা ছিল, যে বিষয়টা জানতামই না একেবারে, তার একটা প্রাঞ্জল মানে সহজ করে, এর থেকে সহজ করে আর বোঝানো যায় না। এই জন্যই বলে যে কোনো কোনো ডাক্তারবাবু আছেন যাদের ওষুধে রোগ সারার আগে তাদের দেখলে, তাদের সঙ্গে কথা বললে অর্ধেক রোগ সেরে যায়। ইউ আর ওয়ান অফ দেম স্যার। তো একদম শেষ বেলায় এসে জানতে চাইবো যে আপনি কি মেসেজ দিতে চান যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তাদের সবাইকে? মেসেজ ওই 3টে মেসেজই দেব। একটা হচ্ছে অবহেলা করবেন না নিজের সিমটমকে, 2 নম্বর ভয় পাবেন না ক্যান্সারকে, আর 3 নম্বর এই কোভিড এরিয়াতে পিছিয়ে থাকবেন না নিজের রোগ সমস্যা ডাক্তারকে জানাবার জন্য। এই 3টে জিনিস মেনে চলুন, দেখবেন ঠিক থাকবেন।
আমরা শিগগিরই পার পাবো। যতই আমরা বলি ভ্যাকসিন আসুক কি না আসুক, একদিন আমরা সামনে একটা আলো দেখতে পাবোই। এবং ততদিন অবধি আপনারা ভয় না পেয়ে ডাক্তারকে দেখিয়ে নিন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনিও খুব ভালো থাকুন এবং আমাদের ভালো রাখুন, আমাদের তরফ থেকে এটাই একান্ত তোমরা প্রার্থনা। ভালো থেকো, সমস্ত দর্শক শ্রোতারা সবাই ভালো থাকো। নমস্কার। থ্যাংক ইউ স্যার। আজকের মতো বিদায় নিলাম আমি খাস কৌশিক। আজ আমার সঙ্গে খাস অতিথি হয়েছিলেন ডিরেক্টর অফ ডিপার্টমেন্ট অফ ইউরোলজি অ্যান্ড চিফ অফ ফোর্টিস হসপিটাল অ্যান্ড কিডনি ইনস্টিটিউট ডক্টর শিবাজি বসু। আশা করি আপনাদের অনেকগুলো ধোঁয়াশা কেটে গেল এবং এরপরে নিশ্চয়ই আর নেগলেক্ট করবেন না এবং ভয়ও পাবেন না প্রস্টেট ক্যান্সার হলে। সেটা এলে বুক চিতিয়ে সেটাকে ফেস করুন এবং ডাক্তারবাবুদের কাছে যান, সুস্থ হয়ে নিরোগ জীবন যাপন করুন। আজকের মতো